আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। গাজা যুদ্ধ আজ মানব সভ্যতার এক ভয়াবহ অধ্যায় হয়ে উঠেছে। ইতিহাসের দীর্ঘ সময়ে মধ্যপ্রাচ্যে বহু যুদ্ধ, দখল আর প্রতিরোধ দেখা গেছে, কিন্তু 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসন যে মাত্রায় গাজার জনজীবনকে ধ্বংস করেছে তা অভূতপূর্ব। জাতিসংঘের তথ্যমতে ইতোমধ্যেই গাজায় নিহত মানুষের সংখ্যা 68,000 ছাড়িয়েছে। আহত হয়েছেন প্রায় 1,70,000-এর বেশি মানুষ। একসময়ের জনাকীর্ণ শহর আজ পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি নতুন অস্ত্রবিরতি বা সিজ ফায়ার পরিকল্পনা সামনে আসে, জানিয়ে বহু মানুষ আশা করেছিলেন অন্তত কিছুটা প্রশমনের পথ খুলবে। কিন্তু জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ ফ্রান্সেসকা আলবানিজে স্পষ্ট ভাষায় এই পরিকল্পনাকে পুরোপুরি অপর্যাপ্ত বলে অভিহিত করেন এবং বলেন এটি আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তার মতে এই চুক্তি কেবল সময়ক্ষেপণ, যা দখল, শোষণ ও উপনিবেশ স্থাপনের প্রক্রিয়াকে আরও দীর্ঘায়িত করবে। গাজায় শান্তি পরিকল্পনার নামে নয়া শোষণের রূপকল্প নিয়ে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদন। আলবানিজের ভাষায় এটি কোনো যুদ্ধ নয়, এটি গণহত্যা, যেখানে একটি জাতিকে নির্মূল করার সুনির্দিষ্ট ইচ্ছা কাজ করছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ সহ একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাও এই মতকে সমর্থন করেছে। তারা বলেছে যে গাজায় যা ঘটছে তা গণহত্যার সংজ্ঞার মধ্যে পড়ে এবং এর পেছনে প্রমাণও রয়েছে। ইসরায়েল অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে বলেছে এসব বিকৃত ও ইহুদি বিরোধী প্রচারণা, কিন্তু বিশ্বের বহু দেশ ও স্বাধীন বিশেষজ্ঞ একে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে দেখছে। গাজা আজ এক মৃতভূমি। জাতিসংঘ জনসংখ্যা তহবিল ইউএনএফপি এর ডেপুটি নির্বাহী পরিচালক অ্যান্ড্রু সাবাটন বলেছেন, আমি গাজায় দেখেছি তা যেন কোনো ডিস্টোপিয়ান সিনেমার দৃশ্য। মাইলের পর মাইল কেবল ধ্বংস, ধোঁয়া আর ধুলো। তিনি বলেছেন, গাজায় এখন এমন কোনো ভবন অবশিষ্ট নেই যা সম্পূর্ণ অক্ষত রয়েছে। সেখানে মানুষ অর্ধ ধ্বংসপ্রাপ্ত ভবনে বা রাস্তার পাশে অস্থায়ী তাঁবুতে বাস করছে। তার মতে, গাজার মহিলারা এবং নবজাতক শিশুরা এখন মৃত্যুর প্রান্তে। প্রতি 4 জনের একজন অনাহারে, 11,500 গর্ভবতী নারী না খেয়ে আছেন। নবজাতকদের 70% অকাল বা অপুষ্ট জন্ম নিচ্ছে। 1/3 গর্ভাবস্থা উচ্চ ঝুঁকিতে। গাজার 94% হাসপাতাল ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ওষুধ নেই, বিদ্যুৎ নেই। ফলে প্রসবকালীন মৃত্যুহার ভয়াবহভাবে বেড়ে গেছে। সাবাটন বলেছেন, এই পরিস্থিতি এমন এক প্রজন্ম তৈরি করছে যারা চিরস্থায়ী মানসিক আঘাতে ভুগবে। তার হিসেব অনুযায়ী গাজার তরুণ জনগোষ্ঠীর 70%ই বিষণ্ণতা ও উদ্বেগে আক্রান্ত। 50%-এর বেশি পিটিএসডিতে ভুগছে। এই প্রজন্ম হয়তো শারীরিকভাবে বেঁচে থাকবে, কিন্তু মানসিকভাবে ধ্বংস হয়ে যাবে, এমন সতর্কবার্তা দিয়েছেন তিনি। গাজার পাশাপাশি পশ্চিম তীরেও চলছে এক নীরব দখল যুদ্ধ। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা আনরুয়া জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির নামে কিছুটা শান্তি আসলেও পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা বেড়েছে। আনরুয়ার পশ্চিম তীর বিষয়ক পরিচালক রোল্যান্ড ফ্রিডরিখ বলেছেন, গাজায় যুদ্ধ প্রশমনের অজুহাতে পশ্চিম তীরে দখলদারিত্ব জোরদার করা হচ্ছে। 2023 সালের অক্টোবর থেকে 2025 সালের অক্টোবর পর্যন্ত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হাতে 7,154টি হামলা সংঘটিত হয়েছে। নিহত হয়েছে 33 জন ফিলিস্তিনি, উচ্ছেদ করা হয়েছে 33টি বেদুইন সম্প্রদায়। জেনিন, তুলকারেম ও নূর শামস শরণার্থী ক্যাম্প এখন প্রায় জনশূন্য। সেখানে কেউ ফিরতে পারছে না। সাম্প্রতিক অলিভ হারভেস্ট মৌসুমে আবারও ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা বেড়েছে। ভিডিও চিত্রে দেখা গেছে মুখোশধারী এক ব্যক্তি ইহুদি ধর্মীয় পোশাক পরা অবস্থায় নারীসহ কয়েকজনকে ক্লাব দিয়ে আঘাত করছে।
জাতিসংঘের মানবাধিকার অফিস বলছে, বসতি স্থাপনকারীদের সহিংসতা এখন আতঙ্কজনক মাত্রায় পৌঁছে গেছে। এই ঘটনার মাধ্যমে প্রমাণিত হয় ইসরায়েলের দখলনীতি গাজা ও পশ্চিম তীর উভয় ক্ষেত্রেই সমানভাবে চলছে, আর আন্তর্জাতিক সম্প্রদায় মূলত নীরব দর্শক। ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি এখন উগ্র জাতীয়তাবাদের নিয়ন্ত্রণে। বেজালেল স্মোট্রিচ ও ইতামার বেন-গাভির মতো নেতারা এখন সরকারের গুরুত্বপূর্ণ অংশ, যারা প্রকাশ্যে বর্ণবাদী বক্তব্য দিতে দ্বিধা করেন না। স্মোট্রিচ সম্প্রতি সৌদি আরবকে উদ্দেশ্য করে বলেছিলেন, যদি তারা বলে স্বীকৃতির বদলে ফিলিস্তিন রাষ্ট্র, তাহলে ধন্যবাদ, তারা মরুভূমিতে উট চালাক, আমরা আমাদের দেশ গড়ব। তার এই মন্তব্য শুধু সৌদি আরবকে নয়, পুরো আরব বিশ্বকে অপমান করেছে। যদিও পরে তিনি দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু এতে ইসরায়েলি রাজনীতির নৈতিক অবক্ষয়ের চিত্র স্পষ্ট হয়েছে। ইসরায়েলের বিরোধী নেতারা যেমন ইয়ার লাপিদ বা বেনি গান্স বলেছেন, স্মোট্রিচ রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন না। তবুও বাস্তবতা হলো নেতানিয়াহু সরকার টিকে আছে এই উগ্রপন্থী জোটের ওপর। ফলে কোনো শান্তি চুক্তি বা দ্বিরাষ্ট্র সমাধান কার্যকর হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূমিকা আজও প্রশ্নবিদ্ধ। তারা একদিকে শান্তির মধ্যস্থতাকারী দাবি করে অন্যদিকে ইসরায়েলকে সামরিক সহায়তা অব্যাহত রেখেছে। আলবানিজে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শুধু গাজায় গণহত্যাই করছে না, তারা আন্তর্জাতিক ব্যবস্থাকেও ধ্বংস করছে। যুক্তরাষ্ট্র নিজে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে, এমনকি আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকদের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে, যারা ইসরায়েলের অপরাধ তদন্ত করতে চেয়েছিলেন। এভাবে যুক্তরাষ্ট্র কার্যত ন্যায় বিচারের আন্তর্জাতিক কাঠামোকেই ভেঙে দিচ্ছে। ফলে তাদের প্রস্তাবিত অস্ত্রবিরতি কেবল এক প্রহসন, যা গণহত্যার সময়সীমা আরও বাড়িয়ে দিচ্ছে। এই ভয়াবহ বাস্তবতায় মুসলিম বিশ্বের কয়েকটি দেশ মানবিক ও রাজনৈতিকভাবে সক্রিয় ভূমিকা রাখছে, যার মধ্যে তুরস্ক সবচেয়ে স্পষ্ট অবস্থান নিয়েছে। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, ইসরায়েলকে তার প্রতিশ্রুতি রক্ষা করতে বাধ্য করতে হবে নিষেধাজ্ঞা ও অস্ত্র বিক্রি বন্ধের মাধ্যমে। তিনি আরও বলেন, গাজা পুনর্গঠন না হওয়া পর্যন্ত তুরস্ক কাজ চালিয়ে যাবে। তুরস্ক ইতিমধ্যে গাজায় পাঠিয়েছে 1 লাখ টনের বেশি ত্রাণ, যার মধ্যে খাদ্য, বিশুদ্ধ পানি, তাঁবু, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম রয়েছে। তুর্কির রেড ক্রিসেন্ট ও অন্যান্য এনজিও মিলে লক্ষাধিক বাস্তুচ্যুত মানুষকে সাহায্য করছে। তুরস্ক এখন পর্যন্ত 430 জন গাজাবাসীকে তুরস্কে এনে চিকিৎসা দিয়েছে, আর গাজায় তাদের চিকিৎসক দল কাজ করছে ধ্বংসস্তূপে রূপ নেয়া হাসপাতালগুলোতে। এরদোয়ান বলছেন, গাজা একক কোনো দেশের দায়িত্ব নয়, এটি পুরো ইসলামী বিশ্বের পরীক্ষা। তিনি আরও জানিয়েছেন, তুরস্ক চাইলে ভবিষ্যতের কোনো আন্তর্জাতিক শান্তি বাহিনীতেও অংশ নিতে প্রস্তুত। শুধু মানবিক নয়, তুরস্ক আইনি ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। তারা দক্ষিণ আফ্রিকার দাখিল করা গণহত্যা মামলায় সহ আবেদনকারী রাষ্ট্র হিসেবে যোগ দিয়েছে, যা বর্তমানে আন্তর্জাতিক আদালতে বিচার চলছে। তুরস্ক ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিয়েছে, সংসদে গাজা অবরোধ ও নৌ আক্রমণকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে নিন্দা জানিয়েছে। এটি প্রমাণ করে যে তুরস্ক কেবল বক্তব্য নয়, বাস্তব পদক্ষেপও নিচ্ছে। আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে এখন প্রশ্ন হলো, গণহত্যা রোধে অন্য রাষ্ট্রগুলোর দায়িত্ব কি? জাতিসংঘ সনদ অনুযায়ী কোনো রাষ্ট্র যদি গণহত্যা করে, অন্য রাষ্ট্রের বাধ্যবাধকতা হলো সহায়তা না করা ও অপরাধী রাষ্ট্রকে দায়মুক্ত না রাখা। ফ্রান্সিসকা আলবানিজে বলেছেন, যেসব রাষ্ট্র এখনও ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক বা সামরিক সম্পর্ক বজায় রাখছে, তার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী। এটি কেবল নৈতিক নয়, আইনি প্রশ্নও বটে। আন্তর্জাতিক অপরাধ আদালতের বিধি অনুযায়ী গণহত্যায় সহায়তা বা সহযোগিতাও অপরাধ। কিন্তু পশ্চিমা বিশ্বের অধিকাংশ দেশ এই দায় এড়িয়ে যাচ্ছে। তারা মুখে মানবাধিকারের কথা বললেও ইসরায়েলকে অস্ত্র বিক্রি বন্ধ করেনি। ইউরোপের বিভিন্ন বন্দর দিয়ে এখনও যুদ্ধাস্ত্র পাঠানো হচ্ছে। এই দ্বিচারিতা বিশ্ব ব্যবস্থার নৈতিক ভিত্তিকেই প্রশ্নবিদ্ধ করছে। জাতিসংঘ আজ প্রায় অকার্যকর।
কারণ শক্তিশালী রাষ্ট্রগুলো নিজেদের স্বার্থে ন্যায় বিচারকে বন্ধক রেখেছে। গাজার শিশুদের জন্য এর মূল্য ভয়াবহ। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজার জনসংখ্যার অর্ধেকই শিশু, যাদের অধিকাংশই এখন অনাথ। যারা যুদ্ধের মধ্যে বড় হচ্ছে, স্কুল নেই, চিকিৎসা নেই, খেলাধুলা নেই, শুধু ধ্বংস আর আতঙ্ক। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই প্রজন্মের 70% শিশু আজীবন মানসিক আঘাতে ভুগবে। এটি শুধু একটি প্রজন্মের নয়, পুরো জাতির ধ্বংস। আন্তর্জাতিক সম্প্রদায় আজ 2 রাষ্ট্র সমাধান নিয়ে নতুন করে কথা বলছে, কিন্তু আলবেনিজের ভাষায় এটি কেবল ভান। আসল প্রশ্ন হলো, গণহত্যা কিভাবে বন্ধ করা যায়? ইসরায়েলের উগ্র জাতীয়তাবাদ ও যুক্তরাষ্ট্রের নীতি একত্রে এই সংকটকে স্থায়ী করছে। তবুও আশার কিছু আলোকরেখা দেখা যায় দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে। দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, বাংলাদেশ, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া এখন আন্তর্জাতিক আদালতে ন্যায় বিচারের পক্ষে দাঁড়িয়েছে। তারা গণহত্যার বিরুদ্ধে এক নতুন নৈতিক ফ্রন্ট গড়ে তুলেছে। গাজা এখন কেবল একটি ভৌগোলিক এলাকা নয়, এটি মানবতার বিচার ক্ষেত্র, যেখানে বোমার নিচে মারা যাচ্ছে কেবল মানুষ নয়, মানবতা নিজেই। যখন কোনো শিশুর মুখ থেকে পানি শব্দটি নিঃশেষ হয়ে যায়, কোনো মা সন্তান হারিয়ে পাথর হয়ে যায়, তখন পৃথিবী নামের এই গ্রহটি আর সভ্য থাকে না। গাজার এই যুদ্ধ কেবল ফিলিস্তিনের পরাজয় নয়, এটি মানবতার নৈতিক পরাজয়। যদি পৃথিবী আজও নীরব থাকে, তাহলে ইতিহাসে নেভার এগেইন স্লোগানটি এক প্রতারণা হিসেবেই থেকে যাবে। গাজার ধ্বংসস্তূপের ভেতর হয়তো কোনো শিশুর খাতায় লেখা আছে, আমি আবার স্কুলে যাব, কিন্তু সেই স্কুল আর নেই, সেই শিশুটিও হয়তো আর নেই। তবুও গাজার মাটিতে জীবন এখনও লড়ে যাচ্ছে। প্রতিটি ধ্বংসস্তূপের ভেতর, প্রতিটি মায়ের অশ্রুতে, প্রতিটি ক্ষুধার্ত শিশুর চোখে লেখা আছে, আমরা হার মানব না। গাজা আজ শুধু এক যুদ্ধক্ষেত্র নয়, এটি মানবতার আয়না, যেখানে আমরা নিজেদেরই মুখ দেখতে পাচ্ছি, ভয়, লজ্জা, অপরাধবোধ আর নীরবতার মুখ। মানব সভ্যতা যদি সত্যি টিকে থাকতে চায়, তবে গাজার মাটি থেকে শেখা উচিত, নিপীড়নের বিরুদ্ধে নীরবতা কখনো নিরপেক্ষতা নয়, এটি অপরাধের অংশীদারিত্ব। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।